হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আবার হাসির গল্প নিয়ে এসেছি তোমাদের সামনে। যদিও আজকে গোপাল ভাঁড়ের গল্প নয়, আজকে বীরবলের গল্প। যেরকম গোপাল ভাঁড়কে হাসির রাজা, জ্ঞানের রাজা, রসের রাজা গোপাল ভাঁড় বলা হয়, তেমনি বীরবলকেও বলা হয় হাসির সম্রাট বীরবল। বীরবলের ছিল তীক্ষ্ণ বুদ্ধি, গভীর অন্তর্দৃষ্টি ও আশ্চর্য ধরনের রসবোধ। যে কোনো কঠিন প্রশ্নের উত্তর তিনি অত্যন্ত হালকাভাবে হাস্যরসের মাধ্যমে দিতে পারতেন। বীরবলের সেই বুদ্ধির জোরে সম্রাট আকবর মোহিত হতেন। সম্রাট চিন্তা আর বিমর্ষ ভাব কাটিয়ে আনন্দ উৎফুল্ল হয়ে বারবার বীরবলকে শাবাশি দিতেন। এমনভাবেই সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠেছিল বীরবল। আশা করছি রসে টইটুম্বুর এই বীরবলের সব গল্পগুলো ছোটদের ভীষণ মন কাড়বে, তেমনি বড়রাও শুনে খুশি হবেন। তাহলে আজকের বীরবলের গল্পগুলো শুনে নেওয়া যাক। বইয়ের নাম হাসির সম্রাট বীরবল। বইয়ের লেখক সেকেন্দার আলী শেখ। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের প্রথম গল্পটি হলো চিত্রকরের হাতে মহাজন জব্দ। বীরবল একবার এক চিত্রকরকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিল। রোশনলাল একজন চিত্রকর, বাস করতেন রাজধানী দিল্লিতে। ভারতবর্ষের দিক বিদিক থেকে প্রতিকৃতি এঁকে দেওয়ার জন্য তার কাছে অনুরোধ আসত। তার পসারও ছিল ভালো। একটা ছবি এঁকে তিনি অনেক অর্থ রোজগার করতেন। একবার একজন মহাজনের শখ হলো তিনি তার প্রতিকৃতি আঁকিয়ে তার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখবেন। লোকটি ছিল যেমন কঞ্জুস তেমনি খুঁতখুঁতে। যাই হোক, পয়সা যখন আছে আর শখ যখন হয়েছে তখন তো করতেই হবে। রোশনলালকে তিনি অনুরোধ করলেন, আমার একটা প্রতিকৃতি এঁকে দিতে হবে, তবে আমার চেহারার অবিকল এঁকে দিতে হবে, যেন কোনো খুঁত না থাকে। চিত্রকর মৃদু হেসে বললে, এ আর এমন কি কঠিন কাজ? কত নবাব বাদশার প্রতিকৃতি এঁকে আমি পুরস্কার পেয়েছি, আপনার প্রতিকৃতি আঁকতে পারবো না? মহাজন বললেন, এর জন্য আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? রোশনলাল বললেন, আমার পারিশ্রমিক 1001 স্বর্ণ মুদ্রা। মহাজন বললেন, 1001 নয়, আপনি যদি আমার প্রতিকৃতি নিখুঁতভাবে আঁকতে পারেন তবে আপনাকে 25,001টি স্বর্ণমুদ্রা দেব। চিত্রকর রোশনলাল এমন অভাবনীয় পারিশ্রমিকের আশ্বাস পেয়ে সেই দিন থেকেই মহাজনের প্রতিকৃতি আঁকায় মন দিলেন। খুব নিষ্ঠার সঙ্গে কাজটি শেষ করে মহাজনের বাড়ি গিয়ে আঁকা ছবি তার হাতে দিল। মহাজন অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখে মৃদু হেসে বললেন, কিন্তু চিত্রকর, আপনার কাজ তো নিখুঁত হয়নি। আমার ডান চোখের ঠিক ওপরে যে তিলটা আছে তা এতে নেই কেন? এটা তো ঠিক হয়নি। চিত্রকর দেখলেন ঠিক কথাই বলেছেন মহাজন। তিনি লজ্জিত হয়ে প্রতিকৃতিটি ফেরত নিয়ে এলেন এবং আশ্বাস দিয়ে এলেন, এবার তিনি যখন আবার আসবেন তখন আর কোনো খুঁত থাকবে না প্রতিকৃতিতে। এবার বেশ মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখে প্রতিকৃতিটি নিয়ে উপস্থিত হলেন চিত্রকর। মহাজন এবারও খুঁত বার করলেন, বললেন, না, আপনাকে দিয়ে কাজ হবে না, এবারও ঠিক হয়নি। ভালো করে চেয়ে দেখুন, আমার কানের নতিতে যে দাগটি আছে তা তো দেখাননি। চিত্রকর মনে মনে প্রশংসা করলেন বৃদ্ধ মহাজনের। এমন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি তো সকলের থাকে না। তিনি আবার আসবেন প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে এলেন। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। একটা না একটা খুঁত দেখিয়ে প্রতিবারই ফিরিয়ে দেন চিত্রকরকে। এদিকে একটা কাজ নিয়েই দিনের পর দিন চলে যাওয়ায় অর্থের টানাটানি আরম্ভ হয়েছে। 5 জনে সমালোচনাও করছে। তাই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন বলে চিত্রকর চলে এলেন একদিন যমুনার তীরে। যমুনার স্রোতধারা যেন চিত্রকর রোশনলালকে হাতছানি দিয়ে ডাকছে। যমুনার একদম তীরে দাঁড়িয়ে রোশনলাল যমুনাকে উদ্দেশ্য করে বললে, তোমার শীতল জলে আমাকে স্থান দাও যমুনা, আমার এ জীবন আমি আর রাখতে চাই না। অপমান আর গ্লানিতে ভরে উঠেছে আমার মন। এই কথা বলে ঝাঁপ দিতে যাবে এমন সময় বীরবল তাকে ধরে ফেলল।
আর একটু দেরি হলেই চিত্রকর রোশনলালের জীবনের অবসান হতো যমুনার জলে। বীরবল জানতে চাইল আত্মহত্যার কারণ। চিত্রকর সব কথা খুলে বললেন বীরবলকে। সব কথা শুনে বীরবল কিছুক্ষণ চুপ করে থেকে কি ভেবে নিয়ে বলল, শোনো চিত্রকর, এতদিন শুনে এসেছি চিত্রকররা মূর্খ হয়, তা আজ নিজের চোখে দেখলাম। তুমি ওই মহাজনকে অনায়াসেই হারিয়ে জব্দ করতে পারতে। চিত্রকরকে কি করতে হবে সব বুঝিয়ে দিল বীরবল। বুদ্ধিটা শুনে চিত্রকরের মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। অশেষ কৃতজ্ঞতা জানিয়ে চিত্রকর বীরবলের কাছ থেকে বিদায় নিলেন। পরদিন চিত্রকর মহাজনের কাছে উপস্থিত হয়ে বললেন, এই আমার শেষ চেষ্টা, যদি বিফল হই তবে এ ছাড় জীবন আর রাখবো না। এবার এমনভাবে এঁকেছি যে আপনাকে আর কথাটি বলতে হবে না। মহাজন মিটিমিটি হেসে বললেন, তবে তো আপনার আঁকা ছবিটি বেশ মনোযোগ দিয়েই দেখতে হচ্ছে, খুলুন মোড়ক। আস্তে আস্তে চিত্রকর মোড়কটি খুললেন। কিন্তু এ কি, ছবি কোথায়? এ তো একখানি আয়না। মহাজনের মুখ শুকিয়ে গেল। বুদ্ধির খেলায় হেরে গেছেন সুচতুর মহাজন। চিত্রকর আয়নাখানি মহাজনের সামনে তুলে ধরে বললেন, ও হে মহাজন, আপনার নিখুঁত প্রতিকৃতি এবার ভালো করে তাকিয়ে দেখুন, কোনো খুঁত থাকলে তাও বলুন। মহাজন তখন তার অতি কষ্টে সঞ্চিত স্বর্ণমুদ্রা যখন গুনছিলেন, তখন তার চোখের জলে গাল দুটো ভিজে যাচ্ছিল। 25,000 একটি স্বর্ণমুদ্রা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরলেন শিল্পী রোশনলাল। আজকের দ্বিতীয় গল্পটি হলো ষাঁড়ের বিচার। সম্রাট আকবর সকল প্রজাকেই সমান চোখে দেখতেন। সাধারণ দিন দরিদ্র মানুষও তার কাছে উপস্থিত হয়ে তাদের আর্জি পেশ করতে পারত। এই জন্য সম্রাট একটা অভিনব উপায় অবলম্বন করেছিলেন। প্রাসাদরক্ষীদের দয়ার উপর যাতে সাধারণ মানুষকে নির্ভর করতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা। প্রাসাদের প্রধান দরজার বাইরে একটি উঁচু মঞ্চে বিরাট একটি ঘণ্টা বাঁধা ছিল। কেউ কোনো কারণে বাদশার সাক্ষাৎ প্রার্থী হতে চাইলে ওই ঘণ্টার সঙ্গে লাগানো দড়ি ধরে টান দিলেই ঘণ্টা জোরে বেজে উঠত, আর সঙ্গে সঙ্গে প্রহরী এসে তাকে সম্রাটের সামনে হাজির করাতেন। একদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। একটা ষাঁড় আপন মনে সেই ঘণ্টার দড়িটা চিবোতে থাকায় ঘণ্টা বেজে উঠল। রক্ষীরা ছুটে এসে ওই কাণ্ড দেখে ষাঁড়টাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিল। কিন্তু কথায় বলে ষাঁড়ের গো, কিছুক্ষণ পর সে আবার এসে ওই দড়িটি চিবোতে থাকায় ঘণ্টা আবার বেজে উঠল। রক্ষীরা পুনরায় ছুটে এসে ওই কাণ্ড দেখে সম্রাটকে বলল। সম্রাট কৌতূহলী হয়ে ব্যাপারটা দেখার জন্য নিজে সেখানে এলেন। তিনি তার রক্ষীদের যথা নিয়মে ষাঁড়টিকে দরবার কক্ষে আনতে আদেশ করলেন। আদেশ মতো ষাঁড়টিকে আনা হলে ষাঁড়টির খোঁজ খবর নিয়ে সম্রাটকে জানাবার জন্য বীরবলকে নির্দেশ দিলেন। বীরবল খোঁজ খবর নিয়ে জানতে পারল ষাঁড়টি কর্মক্ষম না থাকায় এবং তার প্রভু তার কাছ থেকে আর কাজ না পাওয়ায় তাকে আর এখন খেতে দেয় না, তাকে তাড়িয়ে দিয়েছে। ষাঁড়টি ক্ষুধার্ত, তাই দড়ি চিবোচ্ছে এবং জাহাপনার কাছে এর জন্য বিচার প্রার্থী হয়েছে। জাহাপনা সকলের প্রতি সমান দরদি, তাই উচিত এর ন্যায় বিচার করা। সম্রাট ষাঁড়ের মালিককে দরবারে হাজির করতে আদেশ দিলেন। ষাঁড়ের মালিক দরবারে উপস্থিত হলে সম্রাট ষাঁড়টির বিষয় বলে এর কৈফিয়ত চাইলেন। মালিক বললেন, জাহাপনা, এ আজ অথর্ব, অধিক বয়সের জন্য আর কোনো কাজ করতেই পারে না। বসিয়ে খাওয়াবার মতো যথেষ্ট খড়বিচলি আমার নেই। বীরবল সম্রাটের হয়ে জবাব দিল, আচ্ছা ভাই, ষাঁড়টির বেলায় যে কথা বললে তোমার নিজের বেলায় এ কথা খাটবে কি? তুমি যখন আর খাটতে পারবে না, তখন তোমার বাড়ির লোকেরা কি তোমাকে তাড়িয়ে দেবে বাড়ি থেকে? মালিক বলল, ষাঁড়ের সঙ্গে কি আমার তুলনা চলে? আমি চিরদিন বাড়ির সকলের সঙ্গে আছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বেশ বহাল তবিয়তেই থাকব। বীরবল বলল, এই ষাঁড়টিও তার সমস্ত জীবন ধরে খেটে আজ শেষ জীবনে অথর্ব হয়ে পড়েছে। তুমিই বা তাকে কেন দেখবে না? তোমারও কর্তব্য এর বাকি জীবনের ভার নেওয়া, এটাই মনুষ্যত্ব। সম্রাট বীরবলের যুক্তিপূর্ণ বিচার দেখে খুব খুশি হলেন এবং ষাঁড়ের মালিককে শাস্তির ভয় দেখিয়ে আদেশ করলেন ষাঁড়টিকে ফিরিয়ে নিয়ে যেতে।
আজকের তৃতীয় গল্প আকবর ভারত অমর গ্রন্থ। সম্রাট আকবর ছিলেন প্রকৃত গুণের সমাজদার। প্রকৃত গুণী লোককে তিনি সম্মান জানাতে কসুর করতেন না। তেমনি তার কাছে জাতিভেদ ছিল না। হিন্দু মুসলমান সকল প্রজাকেই তিনি সমান চোখে দেখতেন। এই জন্যেই বোধহয় সমুদ্র হিমাচল ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন তিনি। একদিন এক ঘন বর্ষার দিনে বীরবলকে সম্রাট জিজ্ঞেস করলেন, তোমার ধর্মগ্রন্থ রামায়ণ এবং মহাভারতের চরিত্রগুলির সত্যিই তুলনা হয় না। যে দুই মহাকবি এই গ্রন্থ দুটি রচনা করেছেন তেমন কবি বোধহয় বর্তমানে দুর্লভ। হিংসা হয় মহাকাব্যে বর্ণিত সেই সব চরিত্রগুলিকে। কি সাহস, কি বীর্য, কি দেশভক্তি ছিল তাদের। তাদের কার্যাবলী এবং গৌরব গাথা যখন ভিখারিরা গানের মাধ্যমে প্রচার করে তা শুনতে কতই না ভালো লাগে। এই ভারতবর্ষের সন্তানই ছিলেন তারা। তাদের গৌরবময় কাহিনী যুগ যুগ ধরে যাতে প্রচার হবে, কিন্তু আমাকে মানুষ কিছুদিন বাদেই ভুলে যাবে। কালের গর্ভে মিলিয়ে যাবে আমার সব কীর্তি। আমি চাই আমাকেও যাতে লোক যুগ যুগ ধরে মনে রাখে। আমার কীর্তি যাতে প্রচার হয়, তার জন্য মহাভারতের অনুকরণে একখানা মহাকাব্য রচিত হোক। তার নাম হোক আকবর ভারত। আমার মনের একান্ত ইচ্ছেটি তোমাকে বললাম। এবার তুমি জানাও তোমার মনে কি হয়। তুমি অকপটে সব কথা বলো বলে তোমাকেই কথাটা বললাম। জাহাপনা, আপনি আমার মনের কথাটি আজ বলেছেন। এ বিষয়ে অনেক দিন থেকেই আমি ভাবছি, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। মহাভারতের মতো আর একখানি মহাভারত লিখতে খরচ হবে প্রচুর। এই প্রচুর খরচের কথা ভেবেই আমি প্রস্তাবটা আপনাকে দিতে সাহস পাচ্ছিলাম না। সম্রাট বললেন, না না বীরবল, এই বৃহৎ কাজে খরচ কোনো সমস্যাই নয়। খরচ তো হবেই, সমস্যা হচ্ছে সময়ের। খরচ যত লাগে আমি করব, কিন্তু সময়কে তো ধরে রাখা যাবে না। আমি চাই তাড়াতাড়ি কাজটা শেষ হোক। তা কতদিনে কাজটা তুমি করতে পারবে? জাহাপনা, খুব কঠিন কাজ তো, তা 6 মাস সময় তো লাগবেই, তার আগে হবে না। সম্রাট খুশি হয়ে বললেন, মাত্র 6 মাস? আমি ভেবেছিলাম না জানি কত বছর লাগবে। তা তুমি এক কাজ করো, রাজকোষ থেকে তোমার প্রয়োজনীয় অর্থ নিয়ে কাজে লেগে পড়ো। বীরবল রাজকোষ থেকে প্রচুর অর্থ নিয়ে চুপটি করে বাড়িতে বসে রইল। মাঝে মাঝে দরবারে এসে একবারটি সম্রাটকে দেখা দিয়ে যেত। সম্রাট লেখার কথা জিজ্ঞেস করলেই বলে, এই হয়ে এসেছে, আপনি কিচ্ছু ভাববেন না। 6 মাস হতে আর যখন মাত্র কয়েকটা দিন বাকি, তখন একদিন বীরবল বেশ কিছু সাদা কাগজকে টুকরো টুকরো বইয়ের আকারে করে কয়েকটি খণ্ডে গেরুয়া রঙের দামি সিল্কের মলাটে সোনার ফিতে দিয়ে বেঁধে নিয়ে হাজির হলো সম্রাটের দরবারে। উৎসুক সম্রাট তা দেখে ভারী খুশি। তিনি বললেন, সাবাস বীরবল, এতদিনে তুমি মহৎ কার্যটি সমাধা করেছ। তাহলে এত দ্বারা তুমি, আমি এবং আমার রাজ্যের অনেকেই অমর হয়ে থাকবো এই পৃথিবীতে। আজ আমার মতো সুখী আর কেউ নেই এই পৃথিবীতে। বীরবল মৃদু হেসে ফিতে খোলার ভাব দেখিয়ে বলল, জাহাপনা, এই কঠিন কাজটি আমি অতি নিষ্ঠার সঙ্গেই সম্পন্ন করেছি। তবে একটু আটকে আছে। একটা বিষয় আমি অজ্ঞ, তাই আপনার শরণাপন্ন হয়েছি। সেটি জানতে পারলেই আর অসুবিধা হবে না। তবে সেটি আপনিও বলতে পারবেন না, একমাত্র বেগম সাহেবাই আমাকে বলতে পারবেন। আপনার অনুমতি হলে আমি একবার বেগম সাহেবার সঙ্গে দেখা করি। সম্রাটের অন্তঃপুরে একমাত্র বীরবলেরই প্রবেশাধিকার ছিল। সম্রাট তখন এতই খুশিতে ডগমগ যে তিনি হেরে গলায় বললেন, আরে বীরবল, তুমি যাবে অন্তঃপুরে বেগম সাহেবার সঙ্গে দেখা করতে, তার আবার অনুমতি চাইছো? তুমি এখনই যাও, আমরা সকলে সাগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি। বেগমকে অভিবাদন জানিয়ে তার আগমনের কারণ, অর্থাৎ হিন্দুদের বিখ্যাত ধর্মগ্রন্থ মহাভারতের মতো আকবর ভারত লেখার বিস্তারিত ঘটনা বলল। তবে বেগম সাহেবা, এই মহাকাব্যটি রচনা করতে গিয়ে এক জায়গায় এসে আটকে গিয়েছি। এ ব্যাপারে আপনার সাহায্য প্রয়োজন। তবে যেটি জানতে আমি এসেছি এবং যা না জানতে পারলে এই মহাকাব্যটি সম্পন্ন হবে না, তা জানতে আমার ভরসা হচ্ছে না। আপনি আমার অপরাধ মার্জনা করবেন, এই প্রতিশ্রুতি দিলে তবেই আমি আপনাকে জানাতে পারি। বেগম সাহেবা বিস্মিত কণ্ঠে বললেন, কিন্তু বীরবল,
তুমি তো কখনো কোনো বিষয়ে ভয় পাও না, আর তাই তো স্বয়ং বাদশাহ এবং আমি তোমাকে এত ভালোবাসি। তুমি যা জানতে চাও আমাকে অকপটে বলতে পারো, আমি কিছুই মনে করব না। বীরবল বলল, বেগম সাহেব, মহাভারতের মূল নারী চরিত্র দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিলেন। আপনার পঞ্চ স্বামী কে কে তা না জানলে আকবর ভারত সম্পন্ন করা যাচ্ছে না। কথাটা শুনেই বেগম সাহেবার মুখ লাল হয়ে গেল। তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন বীরবলের দিকে। বীরবল বুঝলো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। বেগম সাহেবা চিৎকার করে বললেন, দিল্লীশ্বর সম্রাট আকবরের বিবাহিতা স্ত্রীর 5 স্বামীর খোঁজ করছো তুমি? মুসলমান ধর্মের অনুশাসন অনুযায়ী বহু বিবাহ গুনাহা। একথা শুনলেও দোচখে যেতে হয়। দয়া করে লিখতে হবে না এই মহাকাব্য, আমি নিজের হাতে পুড়িয়ে ফেলছি এই অধর্ম গ্রন্থ। এই বলে বীরবলের হাত থেকে সেই বান্ডিল বাঁধা কাগজগুলো ছিনিয়ে নিয়ে আগুনে ছুঁড়ে নিক্ষেপ করলেন বেগম সাহেব। অভিনেতা বীরবল মনে মনে হাসিতে ফেটে পড়তে চাইছে, কিন্তু এমন ভাব প্রকাশ করলে যেন তার সর্বনাশ হয়ে গেল। সে চিৎকার করে বলল, এ কি সর্বনাশ করলেন বেগম সাহেব? এমন মূল্যবান আকবর ভারত আপনি পুড়িয়ে ফেললেন। জাহাপনাকে এখন আমি কি কৈফিয়ত দেব? বেগম সাহেবা বললেন, তোমার কোনো ভয় নেই, জাহাপনাকে সব কথা খুলে বলো, তারপর যা করণীয় আমি করব। বীরবল নতমস্তকে এবং খালি হাতে যখন সম্রাটের কাছে ফিরে এলেন, তখন তার বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। বীরবল সমস্ত ঘটনা সবিস্তারে নিবেদন করলেন সম্রাট উপস্থিত সভাসদদের সামনে। সব শুনে আকবর ব্যথাহত হলেন ঠিকই, কিন্তু খুশি হলেন এই কথা ভেবে যে তার বেগম কত বড় একজন ধর্মপ্রাণা এবং স্বামীগত প্রাণা মহিলা। মনে মনে প্রশংসা করলেন, বেগম সাহেবার এই জন্য যে ধর্মবিরুদ্ধ ওই গ্রন্থ পুড়িয়ে ছাই করে ফেললেন, তিনি ঠিক কাজই করেছেন। বীরবল উপলব্ধি করলেন আকবর ভারত খ্যাত সম্রাট হলেও তিনি একজন মানুষ। আজকের চতুর্থ গল্পটি হলো রাজ্যে এত জ্ঞানী লোক। বয়স্ক বীরবলকে আকবর সম্রাটের যত সব উৎকট প্রশ্ন, এত প্রশ্ন মাথায় আসে অবশ্য তার প্রাজ্ঞতার জন্য। যদি জ্ঞান বুদ্ধির অভাব থাকতো তবে এইসব প্রশ্ন মনে আসতো না। একবার সম্রাট বীরবলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বীরবল, একটা প্রবাদ বহুল প্রচলিত আছে, নানা মুনির নানা মত। আমার কিন্তু এই প্রবাদটা ভ্রান্ত মনে হয়। আমি মনে করি সব মানুষই একই চিন্তা করে। বীরবল বলল, জাহাপনা, তবে আর একটা প্রবাদের কথা শুনুন। জ্ঞানী জনের চিন্তা একই দিকে যায় যদি বৃহৎ স্বার্থ থাকে তার। আকবর বললেন, তোমার কথার প্রমাণ দাও। বীরবল বলল, যথা সময় এর প্রমাণ দেব। এর কয়েকদিন পরে বীরবল সম্রাটকে বলল, জাহাপনা, রাজধানীতে বড়ই জলের অভাব দেখা দিয়েছে। দরিদ্র মানুষেরা বড়ই জলের কষ্ট পাচ্ছে। আপনি একটা পুকুর খনন করিয়ে তা স্থানীয় লোকেদের দিয়ে দুধে পূর্ণ করুন। রাজ্যে আদেশ প্রচার করে দিন, প্রত্যেকে যেন 1 ঘটি করে দুধ তাতে ঢালে, এর অন্যথা না হয়। মহৎ কাজে সম্রাট আকবর কখনো আপত্তি করতেন না। সঙ্গে সঙ্গে পুকুর খননের কাজ আরম্ভ হয়ে গেল এবং শেষও হয়ে গেল। বীরবল সম্রাটকে নিয়ে দুধ পুকুর দেখতে গেলেন, কিন্তু এ কি, পুকুরে দুধ কোথায়? জল টলমল করছে পুকুরে। এরূপ হওয়ার কারণ জানবার জন্য ছদ্মবেশ ধারণ করে সম্রাট আকবর ও বীরবল বের হলেন। প্রথমে একজন ধনীর গৃহে গিয়ে তাকে ডাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা সম্রাট একখানা পুকুর খনন করে রাজ্যে প্রচার করেছিলেন সেই পুকুরটা প্রজাদের দুধ দিয়ে ভরিয়ে দিতে হবে, তা এটা কি সম্ভব? সম্রাট মূর্খের মতো এমন আদেশ দিলেন কেন, তা আপনি কি সমর্থন করেন? ধনী লোকটি বলল, সত্যি সম্রাটের এটা ঠিক কাজ হয়নি। এ কি সম্ভব? ছদ্মবেশে সম্রাট বললেন, তা আপনি কি করলেন? কি আর করব, সম্রাটের আদেশের তো অমান্য করতে পারি না, তাই 1 ঘটি জল পুকুরে ঢেলে দিয়ে এসেছি। এরপর দুজনে এক মধ্যবর্তী পরিবারের গৃহে গিয়ে গৃহকর্তার সঙ্গে দেখা করলেন। দরজা খুলতেই গৃহের মধ্যে ঢুকে পড়ে বললেন, ভাই সাব, আমাদের বাঁচান। সম্রাটের আদেশ মতো আমরা দুজনে নতুন খনন করা পুকুরে দুধের বদলে 2 ঘটি জল ঢেলেছি। আমাদের মনে হচ্ছে এই অন্যায় কাজের জন্য সম্রাট নিশ্চয়ই আমাদের ধরে কোতাল করবেন।
গৃহস্বামী বললেন, এর জন্য অত চিন্তা করবেন না, আমিও তো দুধের বদলে জলই ঢেলেছি, দুধ কোথায় পাবো? আর অত দুধেরই বা প্রয়োজন কি? এটা কি অপচয় নয়? যেন কতই নিশ্চিন্ত হলেন। এমনি ভাব দেখিয়ে দুজন সেখান থেকে বেরিয়ে এলেন। এবার এসে ঢুকলেন এক গরিবের পর্ণকুটিরে। সেখানেও উত্তর মিলল সেই একই। গরিব লোকটি বলল, ভাই সাব, দুবেলা পেট ভরে খেতে পাই না, সম্রাটের শখ মেটাতে দুধ পাবো কোথায়? আর তাছাড়া দুধ তো সবাই ঢালছে, আমি এক ঘটি জল ঢেলেছি, কে আর ধরতে পারবে? অত দুধের মধ্যে এক ঘটি জল কিছুই না। এবার প্রাসাদে ফিরে এসে আকবর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, সত্যিই বীরবল, বহু প্রচলিত প্রবাদ যা আমাদের মধ্যে চলে আসছে তা কখনো মিথ্যে হওয়ার নয়। আর এতে আমার জ্ঞানচক্ষু উন্মিলিত হলো। আমি জানতাম না আমার এই বিরাট রাজ্যে এত জ্ঞানী লোক আছে। আজকের পঞ্চম এবং শেষ গল্পটি হলো আসল সম্রাট নকল সম্রাট। প্রজারা তার সম্বন্ধে কি ধারণা পোষণ করে সম্রাট আকবর ছদ্মবেশে মাঝে মাঝে রাজ্য ঘুরে তা দেখতেন স্বচক্ষে। কখনো তিনি মন্ত্রীদেরও এই উদ্দেশ্যে পাঠাতেন ঘুরে ঘুরে দেখার জন্য। একদিন সম্রাট খবর পেলেন যে কিছু গুপ্তচর অন্য দেশ থেকে আগ্রায় এসেছে। সম্রাট ঠিক করলেন যে তিনি ব্যাপারটা নিজেই দেখবেন এবং তাদের সম্পর্কে খবরাখবর নেবেন। গুপ্তচরকে ধরার জন্য তিনি তদন্তে লেগে গেলেন। ছদ্মবেশে যাওয়ার পথে আকবর হঠাৎ লক্ষ্য করলেন কেউ যেন তার পেছনে আসছে। তিনি হঠাৎ এক জায়গাতে থেমে আচমকা ফিরে দাঁড়ালেন। তার পিছনে একটি লোক দাঁড়িয়ে পড়ল এবং অন্যদিকে চেয়ে থাকার ভান করল। কিছু দূর যাওয়ার পর আবার পেছনে ফিরতেই সেই এক ঘটনা ঘটল। সম্রাট আকবর তখন লোকটিকে প্রশ্ন করলেন, কি নাম তোমার? কোথায় যাচ্ছ তুমি? আমাকে আপনি কুঁড়ে বলে ডাকতে পারেন, এই নামে সকলে ডাকে। তুমি কোথায় থাকো, কি কাজ করো? কিছুই না, আমি ভবঘুরের মতো শহরে ঘুরে বেড়াই। তোমার বাড়ি কোথায়, কত দূরে? যেখানে যাই সেখানেই বাড়ি। লোকটির কাছ থেকে উদ্ভট সব উত্তর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে আকবর বললেন, আমি কে তুমি জানো? সম্রাট আকবর ভুলেই গেলেন যে তিনি ছদ্মবেশে রাস্তায় বেরিয়েছেন। আপনি আমারই মতো দু হাত পাওয়ালা মানুষ। কোনো রকম ভয় ডর না করেই লোকটি উত্তর দিল সঙ্গে সঙ্গে। এবার মেজাজ একবারে সংবরণ করতে পারলেন না সম্রাট আকবর। তিনি তার শিলমোহর জেব থেকে বার করে লোকটিকে দেখিয়ে বললেন, কি বুঝলে? আমি মোগল সম্রাট আকবর। এখন তোমাকে শুলেও দিতে পারি, বুঝলে? লোকটির মুখে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। সম্রাটের শিলমোহরটি ভালো করে দেখতে লাগলো। হঠাৎ অতর্কিতে সে তার হাত থেকে শিলমোহরটি ছিনিয়ে নিয়ে দিল লম্বা ছুট। চোর চোর বলে চিৎকার করতে লাগলে আকবর। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে চোরকে ধরে এনে তার সামনে হাজির করলো তৎক্ষণাৎ। লোকটি বিচলিত হলো না মোটেই। বলল, মূর্খ, তোমরা জানো না আমি সম্রাট আকবর? বলেই শিলমোহরটা তাদের দেখালো। যারা তাকে ধরে এনেছিল তারা খুবই অনুতপ্ত হলো এবং লোকটিকে সম্রাট মেনে তার কাছে ক্ষমা চেয়ে নিল। এমন কাজ কোনো দিনও করবে না বলে প্রতিশ্রুতি দিল। নকল সম্রাট আরও বললেন, তোমরা যে এমন কাজ করেছো এর জন্য তোমাদের এক্ষুনি আমি শুলে চড়াতে পারি, কিন্তু আজ দেব না। সময় বুঝে তোমাদেরকে শুলে দেব। এই দৃশ্য দেখে আকবর একেবারে বিমূঢ় হয়ে গেলেন। তিনি লোকগুলোকে বললেন, মূর্খ, তোমরা জানো না আমি তোমাদের সম্রাট? একটা পথের লোককে তোমরা সম্রাট বলে মেনে নিলে? তাজ্জব ব্যাপার। তোমাদের জ্ঞানগম্যের বহর দেখে আমার এত রাগ হচ্ছে যে তোমাদের এখনই শুলে দেওয়া উচিত। লোকগুলো প্রকৃত সম্রাটকে সাধারণ মানুষ হিসেবে মনে করে বলল, তুমি একটা পাগল ছাড়া আর কিছুই নয়, আর বেশি বাড়াবাড়ি করো না। সম্রাট আমাদের সামনে উপস্থিত আছেন, তার আদেশে তোমার শাস্তি হতে পারে। এমন শাস্তি হতে পারে যে জীবনেও ভুলতে পারবে না। এই বলে হো হো করে হাসতে লাগলো। যাই হোক, আকবর বুঝলেন তার আর কিছুই করার নেই। তিনি শিলমোহরটি খুইয়ে মনের দুঃখে রাজপ্রাসাদে ফিরে এলেন। সেদিন নিজের ঘরে ঢুকেই তিনি একটি মোড়ক দেখতে পেলেন। মোড়কের গায়ে লেখা আছে, একাকী শহরে কখনো যাবে না, এখন রাজ্যের অবস্থা খুব খারাপ। লেখাটির নিচে স্বাক্ষর ছিল বীরবলের।
মোড়কটি খুলে বিস্মিত হয়ে আকবর দেখলেন তার ছিনতাই হওয়া শিলমোহরটি রয়েছে। তিনি সবই বুঝলেন যে এই কাজ বীরবলেরই। নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে, সেই জন্য সম্রাটকে ছদ্মবেশে যেতে বারণ করেছেন। আমার আজকের এক তারা হাসির সম্রাট বীরবলের গল্পগুলি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।